সুপ্রিয় দর্শক ও সুধী, আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানিয়ে শুরু করছি বাংলা ভিশনের সরাসরি স্বাস্থ্য বিষয়ক সম্প্রচার মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটিতে। দর্শক, অনেক অনেক বছর আগে আমাদের দেশের প্রেক্ষাপটে যদি আমরা বলি, ডায়াবেটিস বা কিডনিজনিত বিভিন্ন রোগগুলোর যে ব্যাপকতা বা প্রিভিলেন্সেসটা এত বেশি ছিল না। দুটি কারণ থাকতে পারে, একটা হচ্ছে যে সচেতনতা বেশি ছিল বা আমাদের লাইফস্টাইলটা বেটার ছিল। আরেকটা বিষয় হতে পারে যে ডায়াগনোসিসের মাত্রাটা এখন অনেক মাত্রায় বেড়ে গিয়েছে। আগে আমরা হয়তো ডায়াগনোসিসও করতে পারতাম না, এখন ডায়াগনোসিস করার জন্য অনেক কিছু আমরা করছি এবং জানছি, এবং সেই সাথে আমরা সচেতনতা বাড়ানোর জন্য কিন্তু আমাদের এই কথাবার্তাগুলো বলছি এবং এই আয়োজনগুলো করছি। তো আজকে আমরা বিশেষত কথা বলবো যাদের কিডনি সমস্যা আছে তাদের বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমরা তুলে ধরবো, এবং সেই সাথে ডায়াবেটিসের সাথে যাদের কিডনি সমস্যা আছে এবং ব্লাড প্রেশার যাদের আছে তাদের কিডনি কতদিন আসলে ভালো থাকতে পারে বা কিডনি ভালো আছে কিনা বা কখন থেকে কিডনিটা পরীক্ষা করা উচিত, এবং সেই সাথে ডায়াবেটিস যাদের কন্ট্রোল আছে তারা কবে কিডনি পরীক্ষাগুলো করবে, সেগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। তো আমাদের সাথে আজকে কথা বলবার জন্য রয়েছেন অধ্যাপক ডক্টর শামীম আহমেদ, প্রাক্তন পরিচালক, জাতীয় কিডনি ইনস্টিটিউট। দর্শক, আমাদের আজকের বিষয়টি আমরা রেখেছি কিডনিজনিত প্রতিরোধে করণীয়, এবং এই বিষয়টি নিয়ে আমাদের সাথে যে বিশেষজ্ঞ ডক্টর রয়েছেন তিনি আপনাদের সাথে সরাসরি ফোন করে কথা বলতে পারবেন। আপনাদের যে কোনো সমস্যার জন্য আপনার স্ক্রলে দেখানো নাম্বারে সরাসরি ফোন করে কথা বলতে পারবেন, এবং সেই সাথে যদিও আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ রয়েছে, তারপর আপনারা পরবর্তীতে গিয়ে দেখতে পারবেন www.facebook.com/banglavision এই লিঙ্কটিতে। চলুন দর্শক, আজকে আলোচনা শুরু করা যাক। স্যারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আজকে জয়েন করার জন্য। ডক্টর মলি, আপনাকে অনেক ধন্যবাদ। স্যার, আমরা শুরুতে একটা কথা বলছিলাম যে ব্যাপকতা আগে হয়তো বা এত ছিল না, আমাদের লাইফস্টাইলের জন্য হতে পারে, তার চেয়ে আর অন্য কি কি কারণে ছিল না সেটা আপনি একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, বাট এখন অনেক বেশি মাত্রায় বেড়ে যাচ্ছে, বিশেষ করে সাউথ এশিয়ান যে কান্ট্রিগুলো বলেছেন। আরেকটা পয়েন্ট আমি বলি, আমরা যখন স্টুডেন্ট ছিলাম 73, 4, 5, তখন কিন্তু যখন কিডনি অকেজো হতো তখন কিন্তু আমরা এটার কোনো চিকিৎসা করতে পারতাম না, কিন্তু এখন দুইটা কিডনি 90-95% সম্পূর্ণ অকেজো হয়ে গেল, ধীরে ধীরে অকেজো হয়ে গেল, সেটাকে আমরা সুস্থ রাখার জন্য যে দুইটা ব্যবস্থা আছে, ট্রান্সপ্ল্যান্ট, ডায়ালিসিস করে আমরা সুস্থ জীবন যাপন করতে পারি, এবং কি আমরা আপনার রিহ্যাবিলিটেশন তার কাজে কিন্তু আমরা যোগদান করি। কাজেই দিস ইজ দ্য অ্যাডভান্স। সেটাই আমরা স্যার এই ডায়ালিসিস বা ট্রান্সপ্ল্যান্টের বিষয়গুলোতে একটু শেষের দিকে আলোচনা করব। শুরুতে যেহেতু একটা সিজনাল পরিবর্তন বা ঋতু পরিবর্তনে সবসময় দেখা যায় বিভিন্ন ডিজিজগুলো কিন্তু একটু মাথাচাড়া দিয়ে ওঠে, তার মধ্যে কিডনি সমস্যাতে অনেক সময় অনেক রোগীরা হয়তো বা বিভিন্ন প্রবলেম নিয়ে আপনার কাছে সবসময় আসছে, বাট এই সিজনটিতে স্যার কি ধরনের রোগ আপনি বেশি পাচ্ছেন? কিডনির রোগীর যেটা সম্পূর্ণ প্রথমেই যেটা আসে যে যেটা আপনাদের রোগটাই বেশি আসে, প্রস্রাবের প্রভাব, পেশাবে জ্বালা পোড়া হচ্ছে, কোমরে ব্যথা হচ্ছে, অনেক সময় পেশাবের সাথে রক্ত যাচ্ছে, আমরা বলি যে ইউরিন ইনফেকশন আসলে ইউটিআই। হ্যাঁ, এই ইউটিআই। আর এটা হলো একটা গ্রুপ। আরেকটা গ্রুপ হলো যাদের কিডনির রোগ অলরেডি এক্সিস্টিং, অর্থাৎ ডায়াবেটিস আছে, ব্লাড প্রেশার আছে, জন্মগত রোগ আছে, অথবা তারা যে প্রবলেমটা ফেস করে সেটা নিয়ে আসতে পারে। সেটার ভিতরে আসতে পারে যে খাওয়ার রুচি নাই, মন্দা মন্দা রুচি লাগে, একটু বমি বমি লাগে, দুর্বলতা লাগে, বিষণ্ণতা লাগে, কাজ করতে ইচ্ছা হয় না, অনেক প্রবলেম নিয়ে আসে। এটা হলো স্টেজ, কি যে আর্লি স্টেজে না মিড স্টেজে না লেট স্টেজে। সো উপসর্গগুলি কিন্তু সেইভাবেই আসে যখন যে উপসর্গ। তো আমরা যেটা কমন যে প্রবলেমটা যেটা হয়, যেটা আমি একটু আগে বললাম যে প্রস্রাবের প্রদাহ বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন কথাটা তো হয়তো অনেকেই বুঝতে পারবেন যে ট্র্যাক্টটা কি। ট্র্যাক্টটা হলো আমাদের দুইটা ভাইটাল অর্গান, কিডনি, যা আমাদের মেরুদণ্ডের পাশে সিবির বিচির মতো, যেটা 9 থেকে 11 সেন্টিমিটার লম্বা থাকে, দুই দিকে আছে, এবং দুই দিকে আল্লাহর কি ইচ্ছা দুই দিকে দুইটা মূত্রনালী। মূত্রনালীর প্রথমটা একটু ফার্নেল শেপ থাকে, তারপরে মূত্রনালী, তারপরে মূত্রথলি, তারপরে পেশাবের রাস্তা। এই পুরো ট্র্যাক্টটাকেই বলা হয় ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। ইনফেকশনটা হলো এই জায়গাটা হয়। তাহলে একটা পিকুলিয়ারিটি হলো যে এই যে ট্র্যাক্টটা, সেই ট্র্যাক্টটা দেখেন নিচের দিকে খোলা, উপরের দিকে বন্ধ। তাহলে ইনফেকশনটা কোত্থেকে আসে? ইনফেকশনটা নিচের থেকে যায়। আরেকটা মজার জিনিস, ইনফেকশনটা বাইরের থেকে আসে না, আপনার শরীর থেকে আসে। সেটাও একটা পিকুলিয়ার জিনিস, যে আপনার পায়ু পথে যে জীবাণুগুলি থাকে, যেমন ইকলাই, প্রোডিয়াস, সুডোমোনাস, যেটা যেটা আছে, সেগুলি যখন গাটে থাকে তখন কিন্তু কোনো ক্ষতি করে না, কিন্তু এটা যখন পেশাবের রাস্তায় ঢুকবে তখনই আপনার পেশাব ইনফেকশন করে। এবং পার্টিকুলারলি আপনি জানেন মেয়েদের পায়ু পথ, পেশাবের রাস্তা খুব কাছাকাছি থাকে, এখানে এই জীবাণুগুলি
কলোনাইজেশন হয়, তারপরে কোনো রকমের যদি ভিতরে ঢুকতে পারে, মানে পেশাবের রাস্তাটা ঢুকতে পারে, ওইখানে ইনফেকশন করে অথবা মূত্রথলিতে করতে পারে। তারপরে আরেকটা পিকুলিয়ার জিনিস হলো যে এখান থেকে উপরের দিকে যায়, এটা একটা পিকুলিয়ার জিনিস, যে আপনি মূত্রথলি থেকে উপরের দিকে কিডনিতে যায়, কিডনির ইনফেকশন। তাহলে ইনফেকশনটা নিচের দিকে হতে পারে, উপরের দিকে। এখানে স্যার একটু বলার বিষয় আছে, কয়টা প্রশ্ন থাকে কমনলি। একটা হচ্ছে যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হলে আমরা একটা কমন জিনিস জানি যে জ্বর হয় অনেক বেশি, কিন্তু সেখানে জ্বরের প্যাটার্নটা কিরকম থাকে বা আর কি সাইন সিমটমস থাকলে আমি বুঝতে পারবো যে আসলে প্রথমেই যে সবসময় যে জ্বর থাকবে তা না। মহিলারা যেটা হয় পার্টিকুলারলি যারা রিপ্রোডাক্টিভ এজ গ্রুপে, তাদের পেশাব একটু জ্বালাপড়া করে, বারে বারে পেশাব হবে, বলে যে একটু জ্বরটা হয় লো গ্রেড ফিভার বলি আমরা। অনেক সময় জ্বর কেঁপে জ্বর আসে। হ্যাঁ, জ্বর যদি কেঁপে আসে আমরা দুইটা জিনিস ধরি, একটা হলো ইউরিনারি ইনফেকশন, অথবা আমরা বলি ইউরিনারি ইনফেকশন মানে কিডনি অথবা পাইলোনেফ্রাইটিস। আগে তো আমরা ম্যালেরিয়া ধরে নিতাম আমরা যখন স্টুডেন্ট ছিলাম, এখন তো আর ওইটা নাই। কেঁপে জ্বর আসে, ফাইলেরিয়াসিস। তো আমরা যদি কেঁপে জ্বর আসে, তাহলে আমরা যদি আর এরকম মহিলা থাকে, তাহলে আমরা ধরে নেই যে এটা পেশাবের ইনফেকশন, অথবা আমরা একটা পরীক্ষা করেও কনফার্ম হতে পারে। এই পরীক্ষাটা আমরা কি করি স্যার একটু জানবো। তার আগে একজন দর্শক আছেন, আমরা স্যার ফোনটা নিচ্ছি। জি হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি রিপনকে বলছিলাম মৌলভীবাজার শ্রীমঙ্গল থেকে। স্যার আমরা শুনতে পাচ্ছি, দর্শক আপনার প্রশ্নটি করুন। জি, আমার প্রশ্নটি হচ্ছে আমি 2018 সালে বলবটি চেকআপ করেছিলাম ভারতেতে নিয়ে। তখন আমার ক্রিয়েটিনিন 1.4 ধরা পড়ে এবং প্রোটিন 1+ ধরা পড়ে। তো তখন আমাকে ওরা বায়োপসির জন্য সাজেস্ট করে। তো আমি কিডনি বায়োপসি করেছিলাম। কিডনি বায়োপসি করার পরে আমার আইজিএ নেফ্রোপ্যাথি ডায়াগনোস্ট হয়। তো এখন 2018 থেকে এখন বর্তমানে আমার 2024 চলতেছে, এতদিনে কিডনি 1.6, 1.4, 1.4, 1.5 পর্যন্ত আছে। এবং প্রোটিন কোনো সময় নীল, আবার কোনো সময় ক্রেস, কোনো সময় 1+ দেখাচ্ছে। তো বর্তমানে আমার আজকে 2 বছর পর আবার টেস্ট করলাম, ফসফরাসটা 2.2 আসছে, ফসফরাসটা একটু কম আসছে। ওই জন্য তার কাছে আমার প্রশ্ন যে আমার ওই যে ফসফরাসটা 2.2 আসছে, এই জন্য আমার কি করণীয়? আর আমার মেইন আমার সমস্যা যে আমি হাইপারটেনশন রোগী, বিপি রোগী। আমি বর্তমানে প্রেসারের মেডিসিন খাচ্ছি, অলমিসাডন পার ডে 80 mg, মর্নিং 40 এবং নাইট 40 mg, এবং নিটিভিন 20-30 mg, এবং আলফা প্রেস 5 mg। এই 3টা মেডিসিন আমি শুধু খাচ্ছি। ধন্যবাদ। আইজিএন নেফ্রোপ্যাথি ঠিক আছে ভাইয়া, আমি বুঝতে পারছি। কারণ আপনার এই রোগটা আইজিএন নেফ্রোপ্যাথি, ইট ইজ কনফার্ম, বায়োপসি প্রুভেন আইজিএন নেফ্রোপ্যাথি বলা হয়। অর্থাৎ আপনার যখন পরীক্ষা করছিলেন শুধু যে তখন প্রোটিন যেত তা না, আপনার সাথে আরবিসিও যেত, এটা আপনি ভুলে গেছেন। আপনার ইউরিনের সাথে আরবিসিও যাবে। আরবিসি ছাড়া, উইদাউট আরবিসি আইজিএন নেফ্রোপ্যাথি ডায়াগনোসিস হয় না। বায়োপসি করছেন, ডায়াগনোসিস ঠিক আছে, অনলি আপনার ক্রিয়াটিনও বেশি বাড়ে নাই, 1.4, 1%। এটা 3টা গ্রুপে রাফলি পড়ি, 3টা গ্রুপ থাকে আইজি গ্রুপ। একটা গ্রুপ স্লোলি যায়, আরেকটা মাঝামাঝি, আরেকটা আপনি প্রথম গ্রুপেই আছেন, ভালো গ্রুপে আছেন। কাজে আপনার 2024-এও আপনার ক্রিয়েটিন 1.6, প্রোটিন শুধু প্রেশার এই আইজিএন নেফ্রোপ্যাথির প্রেশারটা ইম্পর্টেন্ট। আপনি যেটা করবে প্রেশারটা কন্ট্রোল রাখবেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, নাম্বার 1। ক্রিয়েটিনের জন্য আপনি যে ডায়েট চার্ট মেনটেন করতে হবে, সেই ডায়েট চার্টটা মেনটেন করতে হবে। কোনো বেদনানাশক ওষুধ খাবেন না। কোনো ইনফেকশন হলে ওইটা বাড়ে, ইনফেকশন হলে ইনফেকশন কন্ট্রোল করেন। এছাড়াও আমরা অনেক সময় রক্তশূন্যতা থাকলে আমরা রক্তশূন্যতার জন্য বড়ি দেই অথবা আরও কিছু করি। আর আপনার কিছু ক্যালসিয়াম অ্যান্ড ভিটামিন ডি আমরা দিয়ে থাকি। এইভাবেই চলতে হবে, আপনার ভয়ের কিছু কারণ নাই। 2018, 2024 ক্রিয়াটিন 1.4, 1.6, কাজে ইট ইজ আপনি খুব ভালো এই স্টেজে আছেন। অনেকগুলি আবার খুব তাড়াতাড়ি র্যাপিড ডেটোরেশন করে, সেই তুলনায় আপনি খুব ভালো আছেন। এবং আপনার ওষুধগুলি ঠিকমতো খাবেন, প্রেশারটা কন্ট্রোল রাখবেন। প্রেশারটা ইজ ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর ইউ। হ্যাঁ, এবং প্রোটিন 1+, 2+, ইট ডাজন্ট ম্যাটার। এটা যখন আপনার ইউরিনে আরবিসি থাকবে, প্রোটিন অটোমেটিক যাবে, কারণ আরবিসির ভিতরে প্রোটিন যাচ্ছে। কাজে আপনি খুব ভালো আছেন ইনশাল্লাহ। দর্শক অনেক ধন্যবাদ আমাদের প্রশ্নটি করার জন্য। স্যার ইউটিআই নিয়ে একটু ছোট করে কয়েকটা প্রশ্ন দিয়ে শেষ করতে চাই। সেটা হচ্ছে যে আমরা সবসময় জানি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে আমরা কিন্তু কিছু স্পেসিফিক অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি, কিন্তু এই ক্ষেত্রে আসলে অনেক সময় দেখা যায় কি অ্যান্টিবায়োটিক অনেক সময় কাজ করছে না। এই জায়গাটাতে আসলে আমরা জানতে চাচ্ছি যে দুইটা প্রশ্ন এখন যেটা বার্নিং ইস্যু, যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, পার্টিকুলারলি কমন অ্যান্টিবায়োটিক্স যেমন কুইনোলিন গ্রুপ এবং সিপ্রোফ্লক্সাসিন আর সিফালোস্পোরিন গ্রুপ,
This is a burning issue not here, Bangladesh না, throughout the world. 50 to 60% অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। এখন এটা বার্নিং ইস্যু, তো কাজেই কেন হচ্ছে এটা, প্রত্যেক দেশেই এই যে আমার দেশে বেশি করে ওভার দ্য কাউন্টার অ্যান্টিবায়োটিক্স আমরা খাই, খেয়ে আমরা জীবাণুগুলি রেজিস্ট্যান্স করে ফেলতেছি। এখন আইডিয়াল সিচুয়েশন হলো যে আপনার একটা পেশাবে ইনফেকশন হলে জীবাণু, ইউজুয়ালি 95% ইউটিআই হলো জীবাণু, ব্যাকটেরিয়া দেওয়া হয়, এছাড়া অন্য কিছুতে হতে পারে, ভাইরাল আরও অন্যান্য কারণ হতে পারে 95%। তো সেই ক্ষেত্রে আইডিয়াল চিকিৎসা হলো যে আপনি ইউরিনটা টেস্ট করেন, টেস্ট করে 5 সেল আরবিসি দেখলেন, এবং এভিডেন্স বেস যদি করতে চান তাহলে আপনি ইউরিন কালচার করবেন। কালচার করে যে কোন অ্যান্টিবায়োটিক্সটা আপনি দিলে ওই জীবাণুটা মারা যাবে, সব অ্যান্টিবায়োটিক্স দিলে কাজ করবে না। আপনি এমন একটা অ্যান্টিবায়োটিক দিলেন ওটা রেজিস্ট্যান্স, কাজ তো হলো না, কারণ অ্যাজ এ রেজাল্ট ওই অ্যান্টিবায়োটিক্সটা আরও সব জীবাণুরে রেজিস্ট্যান্স করে দিল। কিন্তু এটাও যেমন সত্য, এখন গ্রামের থেকে একজন লোক আসলো আপনার কাছে, স্যার আমি দেখাইতে আসলাম, গরিব মানুষ, এখন তারে যদি আপনি বলেন কালচার করতে 2 দিন সময় লাগে, এখন তারে যদি বলেন যে আপনি 2 দিন পরে আসেন, সে তো থাকতেও পারবে না, তার এত। সেই জন্য আমাদের অভিজ্ঞতা এবং আমাদের কমিউনিটিতে কোন অ্যান্টিবায়োটিক্সগুলি রেজিস্ট্যান্স, সেটা আমাদের অভিজ্ঞতার থেকে আমরা তার অ্যান্টিবায়োটিক দিয়ে দিই, 5 থেকে 7 দিন দিয়ে দিই, যদি তার কোনো কমপ্লিকেশন না থাকে। যেমন আপনার ডায়াবেটিস আছে কিনা, তার পাথর আছে কিনা, তার জন্মগত রোগ আছে কিনা, এইগুলি কিন্তু আমার জানতে হবে। কারণ আপনি ফট করে একটা দিয়ে দিলে কাজ করলো না, পরে এসে বললো যে এগুলোই কিন্তু আপনি একটু জেনে নিতে হবে, মানে ইভালুয়েট করতে হবে। আমাদের সাথে আরেকজন দর্শক আছেন, আমরা তার ফোনটি নিচ্ছি, আমরা আবার আলোচনায় ফিরে আসছি। হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি দর্শক, আমরা শুনতে পাচ্ছি আপনাকে, আপনার প্রশ্নটি করুন। আচ্ছা, আমার প্রশ্নটা হলো, আমি আমার জন্মগতভাবে পলিসিস্টিক কিডনি ডিজিজ, ক্রিয়েটিনিন থাকে 1.58 1.6 এরকম থাকে, পাশাপাশি আমার প্রস্রাবের ইনটেকটা একটু কম, এমনি দুটি আছে স্বাভাবিক, দুটি কোনো সমস্যা নেই। আপনার বয়স কত? আমার বয়স 53। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এখন সমস্যা হলো, মানে আমার ওই যে আমি মাঝখানে 1 মাস আগে সিবিসি করছিলাম, সিবিসিতে প্লাটিলেট 1,20,000 দেখাইছে আর কি, মাঝে মাঝে এটা কমে যায়, এজন্য আমার করণীয় কি? আচ্ছা, প্রথম কথা হলো যেটা আপনার জন্মগত রোগ পলিসিস্টিক কিডনি ডিজিজ, কিছু সিস্ট কিন্তু 1-2টা সিস্ট আমি বলি, অনেকেই আলট্রাসোনোগ্রামে সিস্ট, স্যার আমার ফোসকা পড়েছে। সিস্ট হলো একটা ফোসকার মতো বা একটা কি বলবো আঙ্গুর ফলের মতো, ভিতরে পানি চায়, এটা কিন্তু কোনো ক্ষতি করবে না, এটা বেনাইন। কিন্তু যদি অসংখ্য সিস্ট থাকে, 2টা কিডনিতে 30টা 40টা 50টা, তাহলে তো কিডনির ফাংশন থাকে না। সেটা হলো জন্মগত রোগ, এবং যেটাই যে 53 ইয়ার্সে, এটা ছোটোবেলায় থাকে, 30 বছর 40 বছরে এটা একটু ধরা পড়ে। হ্যাঁ, ধরা পড়ে মানে তার উপসর্গগুলি আসে। এর কি কমপ্লিকেশন হতে পারে? একটা হলো উচ্চ রক্তচাপ, ব্লাড প্রেশার হবে, অনেক সময় পেশাবে রক্ত যায়, অনেক সময় পাথর হয়, অনেক সময় এই যে কিডনি ধীরে ধীরে ড্যামেজ হয়, অনেক সময় একটা জন্মগত থাকলে আরও একটা জন্মগত থাকে, এবং যেটা ইম্পর্টেন্ট, উনি যদি 4 জন ভাই থাকে 2 জনের আছে, এবং ওনার বাবা বা মার যে কোনো একজনের আছে, ডেফিনেটলি, এর ভিতরে কোনো সন্দেহ নাই। তো এই রোগটা যেটা হয়েছে 53 বছর বয়স, ক্রিয়াটিনটা একটু বেশি আছে, তার মানে আপনার কিডনির ডিটেরিওরেশন শুরু হয়েছে, কাজে আপনি কেয়ারফুল থাকতে হবে। সেই জন্য আপনার প্রেশার, এর সাথে কিন্তু প্রেশার আছে, প্রেশার কন্ট্রোল করতে হবে, আর এই কিডনির জন্য ওষুধ খেতে হবে। একটু আগে যেটা বললাম, কোনো বেদনার ওষুধ খাবেন না, পেশাবে যদি ইনফেকশন থাকে সঠিকভাবে চিকিৎসা করতে হবে, এবং আর কিছুর জন্য হয়তো আমরা ওষুধ দিয়ে থাকি রক্তশূন্যতা থাকলে, সেটার জন্য একটু কেয়ারফুল থাকতে হবে। বছরে 2 বার অ্যাটলিস্ট টেস্ট করবেন যে পেশাবের ইনফেকশন বা অনেক সময় পাথরও হয়, সেটা কেয়ারফুল থাকতে হবে। এইভাবেই চলতে হবে, এটার কোনো পার্মানেন্ট কোনো কিওর নাই। এবং এর আরেকটা জিনিস হলো কাউন্সেলিং। আপনি যেহেতু আছে, এবং আপনার ছেলে মেয়ের যদি থাকে, তাদেরও 4 জন থাকলে 2 জনের থাকবে, 2 জন থাকলে 1 জনের থাকতে পারে, তাদের একটু স্ক্রিন করে আগে যদি জানে, তাহলে করলে একটা আপনার প্রোফাইলেকটিক মেজার নেওয়া যায়। তো এটা একজন ভয়ের কিছু নাই, 53 ইয়ার্স, কিন্তু কেয়ারফুল থাকেন, ক্রিয়াটিন আপনার ক্রিয়াটিন এখন বেশি আছে। আচ্ছা, আমাদের সাথে আরেকজন দর্শক আছেন, স্যার তার ফোনটি নিচ্ছি। জি হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি দর্শক, শুনতে পাচ্ছেন আমাদের? জি জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মেহেরপুর থেকে বলছি, মোহাম্মদ ফরিদুল ইসলাম। জি দর্শক, আমরা শুনতে পাচ্ছি আপনাকে, আপনার প্রশ্নটি করুন। আমার বয়স 56, ওজন 63 কেজি, উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি, নেশা জাতীয় কোনো অভ্যাস নাই,
আমার ডায়াবেটিস আছে, প্রেসার আছে, কোলেস্টেরল আছে। এখন আমি কয়েকদিন আগে ক্রিয়েটিনাইন পরীক্ষা করছিলাম 0.90। এখন এই পজিশনে আমি রুটিন পরীক্ষা করি, 3 মাস পর পর রুটিন পরীক্ষা করি, যেহেতু ডায়াবেটিস আছে। এটা আরো ভালো থাকার জন্য কি করতে পারি? ঠিক আছে দর্শক আমাদের সাথে থাকুন, আমরা অ্যানসারটা নিশ্চিত করি। সুন্দর প্রশ্ন এবং বাস্তবধর্মী। ডায়াবেটিস আছে, ব্লাড প্রেসার আছে, কিন্তু কিডনি নরমাল, কিন্তু কোলেস্টেরল বেশি থাকবেই। যখনই ডায়াবেটিস থাকবে, এই যে মেটাবলিক যে চেঞ্জ হয়, সেই চেঞ্জের জন্য ব্লাডের কোলেস্টেরল বেড়ে যাবে। তা ওনার প্রেসার আছে, ক্রিয়েটিনিন বেশি আছে স্যার বললো না, ক্রিয়েটিন নরমাল 1.9 আছে। তো কাজেই তার এখনো কিডনি এফেক্টেড হয় নাই, কিন্তু ওনার প্রেসার ডায়াবেটিস আছে। তাহলে কি করতে হবে? একটু আগেই যেটা বলছি, মেথডিক্যাল কন্ট্রোল অফ প্রেসারটা কন্ট্রোল রাখতে হবে, 1, ডায়াবেটিসটা কন্ট্রোল রাখবে 2, 3 নম্বর হলো আপনি কায়িক পরিশ্রম, মানে ডেইলি আধা ঘন্টা হাঁটবেন। 4, ডায়াবেটিসের জন্য যে ওষুধ আইদার ট্যাবলেট ফর্ম অথবা যাই দিয়েছে অথবা ইনজেকশন ফর্ম, সেটা জানি সঠিকভাবে আপনি খাবেন, প্রেশারও মেনটেন করবেন। যেহেতু আপনার ক্রিয়েটিন এখনও বেশি হয়নি, মানে আপনি কিডনি ইনভলভ হয়নি, বাট কিডনি কিন্তু অলরেডি প্রসেসে আছে, কেয়ারফুল থাকতে হবে। আর একটা যেটা হলো, কোনো বেদনানাশক ওষুধ খাবেন না, কোনো অ্যান্টিবায়োটিক্স উইদাউট ডাক্তার পরামর্শ ছাড়া খাবেন না। আর আপনি ডায়াবেটিক ডায়েট ফলো করেন, ইনশাল্লাহ এইভাবে যদি থাকেন। ইব্রাহিম সাহেব যিনি বলতেন যে বার্ডেমের প্রতিষ্ঠাতা, ডিসিপ্লিন লাইফ যারা লিড করে, ডায়াবেটিস রোগীরা নর্মাল রোগীর চেয়ে বেশি বেঁচে থাকেন। কাজে আপনি খুব কেয়ারফুল আছেন, 3 মাস পরে পরে আপনি পরীক্ষা করতেছেন, আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন ইনশাল্লাহ। দর্শক অনেক ধন্যবাদ আমাদের প্রশ্নটি করার জন্য। স্যার, একটা বিষয় আসছিলাম যে পানি খাওয়া, মানে পানি খাওয়ার সাথে ইউটিআর কি কোনো সম্পর্ক আছে কিনা? বেশি করে পানি খাওয়া অ্যাকচুয়ালি জিনিস হলো, এটার সাথে কোনো সম্পর্ক নেই, কতগুলি ডিফেন্সিং মেকানিজম। যে আমরা একটুতে বললাম যে এই যে জীবাণুটা ভিতরে যায় পেশাবের রাস্তায়, এইটা কতগুলি ডিফেন্স, যে গেলেই যে ইনফেকশন হবে তা না। ইনফেকশন হলো ক্যাপাসিটি টু কজ দ্য ডিজিজ, জীবাণু ঢুকলেই যে ইনফেকশন হবে তা তো না। এগুলি ডিফেন্সিভ মেকানিজম আছে 3টা। একটা হলো এই যে আমরা যদি পেশাবটা ফেলিয়ে দিই, তাহলে বাল্ক অফ দ্য জীবাণুটা বেড়ে গেল। আর আপনারা মেয়েরা যেটা ভালো যে না থাকেন, তাহলে জীবাণুগুলি, কারণ জীবাণুটা ওই মূত্রথলির যে ইয়েটা ওয়ালের ভিতরে লেগে তারপরে পলিফিকেশন হয়, তো ওটা বের করে দিতে পারলে বাল্ক লোডটা কমে যায়, তাহলে ডিফেন্সিভ একটা মেকানিজম। সেই জন্য পানিটা খেলে বেশি হয়। এখন পানি খাওয়া তো আমরা সবারই বলি যে পানি খান, কিন্তু পানি কিন্তু এখানে স্যার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে একজন সুস্থ মানুষ যার কোনো ধরনের কিডনি সমস্যা নেই, তার আসলে দৈনন্দিন অ্যাডাল্ট পার্সনের কতটুকু পানি খাওয়া উচিত? এবং সেই সাথে যাদের কিডনি সমস্যা আছে, অনেক একটা ধারণা থাকে, মিথ বা ফ্যাক্ট থাকে যে কিডনি সমস্যা যাদের আছে তারা পানি বেশি খেতে পারবে না, বা মানে অনেক আবার কমও খেতে পারবে না। তো এই জায়গাটাতে স্যার যদি একটু বলেন। খুব সুন্দরভাবে আমি ক্লিয়ার করে বলে দিই। প্রথম কথা হলো যে আমাদের যে আমরা প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ভিটামিনস, মিনারেল যা খাই, সেটা মেটাবলিজম হবে লিভারে, কিডনিতে বের হয়ে যাবে। কাজেই কিডনিতে এটা বের করতে হবে। সেই জন্য বের করার জন্য যতটুকু পেশাব হওয়া দরকার সেটা আমরা বলি 1.5 লিটার পেশাব হওয়া উচিত। অর্থাৎ আপনি দৈনিক 2.5 লিটার 3 লিটার পানি খান, তাহলে 1.5 লিটার পেশাব হবে, সব বেরিয়ে যাবে, মানে আপনি খারাপ জিনিস বেরিয়ে যাবে। এটা হলো প্রথম প্রিন্সিপাল। এখন যদি মনে করেন আপনার কিডনি ভালো আছে, আমি 5 লিটার 6 লিটার পানি খাবো, হ্যাঁ, এটাও কিন্তু কিডনি বের করে দিতে হবে। ট্রিমেন্ডাস পাওয়ার কিডনির পাওয়ার কিন্তু ট্রিমেন্ডাস। আমি একটু উদাহরণ দিই, রোজার সময় যখন আপনি বিকালে পেশাব করেন, কনসেন্ট্রেট ইউরিন হন, তখন কিন্তু সে পেশাব ছাড়ে না। কিন্তু যখন আপনি বেশি পানি খান, অনেকেই বলে যে স্যার পানি খেলেই বেশি পেশাব হয়, এটা হলো কিডনি বেশি পানি খেলে পেশাবটা বের করে দেয়। কিন্তু আমরা চাবো না যে আপনি 5-6 লিটার পানি খান, কাজে আপনার খারাপ জিনিসের সাথে কিছু কিছু ভালো জিনিস চলে যেতে পারে। তাইলে পানি কতটুকু খাবেন? 2.5 লিটার থেকে 3 লিটার। এখন একটু প্যাচ আছে, একটু আগে আপনি একটা প্যাচ দিলেন যে যাদের কিডনির রোগ আছে, লিভারের রোগ আছে, হার্টের রোগ আছে, অর্থাৎ শরীরে যদি পানি থাকে, আপনার মুখে পায়ে পানি থাকে, তাহলে বুঝতে হবে যে আপনার কিডনি ড্যামেজ, অর্থাৎ কিডনি কাজ করতেছে না একদম 100%। এটা হার্ট ফেলিউর হোক, লিভার ডিজিজ হোক, সিরোসিস লিভার হোক অথবা রেনাল। সেই ক্ষেত্রে যদি পানি বেশি খান, ধরেন আপনি পানি 3 লিটার খেলেন, আপনার পেশাব হলো 500 বা 1 লিটার হলো, ইনসেন্সিবল লস, কিন্তু 1 লিটার পেশাব আপনার শরীরে থেকে যাবে। তাহলে ডেইলি যদি 1 লিটার 500 করে জমা হয়, তাহলে 1 সপ্তাহে তো আপনি ফুলে যাবেন। সেই ক্ষেত্রে আমরা বলি পেশাবটা রেস্ট্রিকশন, পানিটা রেস্ট্রিকশন করি, আমরা বন্ধ করি না, রেস্ট্রিকশন করি, যে 1 লিটার দেই, 1200 দেই। আর যেটা করি পেশাবটা হওয়ার জন্য অ্যানকারেজ বা ওষুধ দেই, যে পেশাবটা বাইরে হয়ে যাক, তাহলে পানি। এইখানে এলো কথাটা। এখন আপনি ধরেন, আমি একটা উদাহরণ মাঝে মাঝেই দেই,
আমি যখন রাজশাহী ছিলাম, রাজশাহী মেডিকেল কলেজে একটা হঠাৎ অ্যাকুট গ্লোমেরুলাইটিস একটা রোগী, আপনি পানি খাবেন না, এই দিলাম 1 লিটার, এর বেশি 24 ঘন্টা খাবেন না। পরের দিন সকালে আসার পরে তার শ্বাসকষ্ট বেড়ে গেল। তা আমি বললাম আপনি পানি বেশি খেয়েছেন? না স্যার, পানি বেশি খাইনি। কি করছেন? উনি ডাবের পানি খাইছেন। উনি রাত্রে 3টা কিডনি ভালোর জন্য ডাবের পানি 3-4টা খেয়েছে। তাহলে পানি বলতে লিকুইড যেটা বলবেন সেটাই, সেটা ডাবের পানি হোক, আপনার ওই যে কি জানবেন ডালের পানি হোক, দুধ হোক, সবই কিন্তু ওইটার ভিতরে পড়বে। লিকুইড মানে লিকুইডের ভিতরে, চা হোক, যেটাই হোক, স্যুপ হোক, সেটাই। কাজেই পানি মানে ফ্লুইড ইজ ফ্লুইড, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। সেই ক্ষেত্রে আপনার বুঝতে হবে যে আপনার শরীর যদি ফোলা থাকে তাহলে আপনার পানি রেস্ট্রিকশন দিব, সেটা আপনার কিডনির সাথে কোনো সম্পর্ক নাই। যেমন আরেকটা উদাহরণ, সেক্ষেত্রে স্যার মানে কিডনি রোগীরা যারা পানি কতটুকু খাবে তাদের ইন্ডিভিজুয়ালাইজ প্রবলেম অনুযায়ী তাদের ডক্টর মানে পরামর্শ নেওয়া উচিত যে কতটুকু পানি খাবে। কিন্তু জেনারেলি পিপিল জনসাধারণ সবাই তো নাই, তারা 2.5 লিটার 3 লিটার পানি গরমকালে খেলে আনা, আমাদের পেশাবটা জানি 1-1.5 লিটার মতো হয়, যেন শরীর থেকে খারাপ জিনিসটা বের হয়ে যায় পেশাব। আমাদের সাথে আরেকজন দর্শক আছে, আমরা স্যার ফোনটা নিচ্ছি। জি হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি একটু জানতে চাচ্ছিলাম আমার বাবার ব্যাপারে। ওনার কিডনির একটু সমস্যা আছে, ওনার বয়স 63 বছর। তো ওনার গত 5 বছর যাবত সিকেডি ডায়াগনোজ। তো এখন ওনার রুটিন চেকআপে আমরা রিপিট যেগুলো করিয়েছি টেস্টগুলো, ওখানে ক্রিয়েটিনিন টেস্ট হচ্ছে 1.92, আর ইউরিনে অ্যালবুমিন নীল আছে, ওনার ডায়াবেটিস আছে, হাইপারটেনশন আছে এবং পিটিসিএ করা আছে। এটা আর প্রায় 15 বছর যাবত। আমি মনে করি আপনার আব্বা খুব ভালো আছেন, 64 ইয়ার্সের। ওনার 4টা প্রবলেম আছে এখানে, কিডনির প্রবলেম আছে, হার্টের প্রবলেম আছে, ডায়াবেটিসের প্রবলেম আছে, এবং সেই ভিতরে উনি খুব ভালো আছেন। আপনি ইউরিনে অ্যালবুমিন নীল, এটা খুবই ভালো, কারণ ডায়াবেটিস থাকলে অ্যালবুমিন নীল থাকার কথা না। এটা যেটা ভালো আছে ক্রিয়েটিন 1.9, মানে কিডনি অলরেডি ড্যামেজড আছে, আপনার কেয়ারফুলি থাকতে হবে। এই ক্ষেত্রে আপনার যেগুলি ডায়াবেটিসের ওষুধ, স্যার এখানে এই জায়গাটাতে স্যার একটু আমরা একটু বিরতি নিব। আমরা বিরতির পর এসে এই প্রশ্নটির অ্যানসার দিব, এবং সেই সাথে ডায়াবেটিসের প্রসঙ্গ যেহেতু আসলাম না, ডায়াবেটিসের সাথে কিডনি রোগের যে সম্পর্কটা সেটা নিয়ে কথা বলবো। তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি স্যার। সুপ্রিয় দর্শক, মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটির এই পর্যায়ে সময় হয়ে এসেছে ছোট্ট একটি বিরতিতে যাবার। বিরতির পর ফিরে আসছি, থাকবেন আমাদের সাথে। সুপ্রিয় দর্শক, বিরতির শেষে আবারও ফিরে এলাম মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটিতে। আজকে আমরা কথা বলছিলাম কিডনি রোগ প্রতিরোধে কি করণীয়। আমাদের সাথে একজন দর্শক ছিলেন যিনি একটা প্রশ্ন করেছিলেন ডায়াবেটিসের সাথে সম্পর্কিত ছিল, কিডনির সমস্যা ছিল, ওনার রিং পরানো ছিল, ইউরিনে অ্যালবুমিন থেকে ক্রিয়েটিনও প্রবলেম ছিল। তাহলে 4টা প্রবলেম আছে ওনার, এই 4টা প্রবলেমই অ্যাড্রেস করে ওষুধ দিতে হবে। সেটা রিং এর জন্য ওষুধ কার্ডিওলজিস্ট, কিডনির জন্য আমরাও দিয়ে দিব, এবং হার্টের জন্য ওনারা দিবেন, এবং ওনার ডায়াবেটিসের ওষুধ দিব, এবং যেগুলো ওষুধগুলো আছে এগুলি দিলে। এবং উনি 64 ইয়ার্সে, এই স্টেজও খুবই ভালো আছেন, এবং উনি আমার মনে হয় যেভাবে চলছেন আপনি ওইভাবে চলেন। কোনো অসুবিধা হলে আপনার রেসপেক্টিভ ডিসিপ্লিনের সাথে যোগাযোগ করলে বাকিটা আপনি সলভ এখানে স্যার আরেকটা কমন প্রশ্ন থাকে অনেকের, যেটা রোগীদের থাকে, সেটা হচ্ছে যে তার ডায়াবেটিস আছে কিন্তু কিডনির কোনো সমস্যা এখনো নেই, এবং ডায়াবেটিসটা কন্ট্রোলে আছে, এবং তার প্রশ্ন থাকতে পারে যে কতদিন মানে ডায়াবেটিস কন্ট্রোল থাকা অবস্থায় কতদিন পরে আমার কিডনির মানে পরীক্ষা নিরীক্ষা করা উচিত, বা কিডনি মানে কোনো সমস্যা হতে পারে কিনা। আমি একটু ন্যাচারাল হিস্ট্রিটা বলে দিই ডায়াবেটিসের জন্য। এরকম ন্যাচারাল হিস্ট্রি হলো যে ডায়াবেটিস থেকে কিডনি ড্যামেজ হতে মানে যেটা যদি 30 থেকে 35 বছর লাগে বা 40 বছর লাগে। প্রথমে ডায়াবেটিস হলেই যে তার কিডনির সমস্যা হবে তা না, এটা 100টার ভিতরে অনলি 40 জনের কিডনির সমস্যা, আর 60 ভাগ যদি কন্ট্রোল রাখে তাহলে কিছু হবে না। তো স্টেজগুলি হলো এরকম, প্রথম 5 বছর, তারপরে হলো প্রোটিন অ্যালবুমিন লিক করবে, মাইক্রো অ্যালবুমিনে যাবে, এটা হলো 3rd স্টেজে, এবং তখন ব্লাড প্রেশার বাড়বে, জিএফআর এটা কমে যাবে, তখন ক্রিয়েটিনটা বাড়তে থাকবে। এটা 3rd স্টেজ। এই স্টেজেই কিন্তু আমাদের ভেরি কেয়ারফুল হতে হবে, অর্থাৎ আমার ব্লাড সুগারটা কন্ট্রোল করতে হবে, ব্লাড প্রেশারটা কন্ট্রোল করতে হবে, প্রোটিন লিক জানি না করে সেটা কন্ট্রোল করতে হবে, ইনফেকশন থাকলে কন্ট্রোল করতে হবে, এবং ডায়াবেটিস গোছানো লাইফ, একটা ডিসিপ্লিন লাইফ লিড করতে হবে। যদি এই টাইমে ডিসিপ্লিন লাইফ লিড না করে তাহলে প্রোটিন লিকটা বেশি হবে, আলটিমেট ব্লাডে প্রোটিন কমে যাবে, শরীরটা ফুলে যাবে, ধীরে ধীরে ফুলে যাবে, এবং তখন একটা প্রবলেম মানে ডাক্তারদের জন্য প্রবলেম হয়ে যায় যে তার এই পানি কমানো এবং ইয়ে করা। এই স্টেজে যদি এই স্টেজে যায়, তারপরের স্টেজ হলো
মানে স্টেজ 4 or 5 যেটা আমরা বলি, তখন কিডনি ড্যামেজ হয়ে যাবে এবং তখন 80 থেকে 90 তখন আর ডায়ালিসিস ট্রান্সপ্লান্ট। আমরা মনে করি যে এখন যে মডার্ন চিকিৎসা আসছে, দেখা যাচ্ছে যে আমরা ডায়াবেটিস কন্ট্রোল করতেছি, ব্লাড প্রেশার কন্ট্রোল করতেছি, লিপিড কন্ট্রোল করতেছি, প্রোটিন রেস্ট্রিকশন করতেছি, অ্যান্টিবায়োটিক্স ইনফেকশন কন্ট্রোল, তারপরেও কেন হয়? এরপরে এখন দেখা যাচ্ছে যে কিডনির যখন একটা ক্রনিক ইনফেকশন থাকে, সেখানে একটা ফাইব্রোসিস, একটা ইনফ্লামেশন, সেই জন্য কিছু কিছু ক্ষেত্রে আমরা নতুন একটা ড্রাগ আসছে, সেই ড্রাগটা আমরা ইউজ করতেছি এবং বিদেশে এটার সমীক্ষা দেখা যাচ্ছে এটা অনেকটা ভালো ফল পাওয়া যাচ্ছে। স্যার এখানে একটু জিজ্ঞেস করতে চাই যে অনেকের প্রশ্ন থাকে যে আমার কিডনি ভালো আছে কিনা, এটা জানার জন্য আমার কি ধরনের পরীক্ষা নিরীক্ষা করা উচিত, বছরে কতবার করা উচিত? আমি সবসময় বলি খুবই সিম্পল এটা। আমি আমার কিডনিটা জানতে চাই, তাহলে কিভাবে জানতে পারবো? কিডনিটা হয়তো 5টা রোগ, একটা হলো ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, একটু আগে যে জন্মগত রোগ একটা, আরেকটা হলো নেফ্রাইটিস, আরেকটা হলো রাস্তা ব্লক হয়ে যাওয়া, সেটা হয়তো আলোচনা হয়নি, যে যেমন পাথর, দুই দিকে কিডনিতে পাথর, বা রাস্তা প্রোস্টেট, ছেলেদের প্রোস্টেটের বড়, এটা হলো। তাছাড়াও কিছু জন্মগত রোগ আছে, যেমন ওই যে একটু আগে বললেন আইজিএ নেফ্রোপ্যাথি, সেটা একটা হতে পারে। এরপরেও দেখা গেছে পৃথিবীতে যে 95% ক্ষেত্রে আমরা রোগ জানি, কিন্তু 5% কারণ জানি না। ইডিওপ্যাথিক কারণ যেটা আননোন, সেটা জানি, সেটা আলাদা জিনিস, কিন্তু 95% আমরা কারণ জানি। এই কারণগুলি যদি আমরা জানতে পারি, তাহলে এটার উপরে অ্যাকশন নিব। তাহলে কীভাবে বুঝবো? আমার প্রেশার আছে নাকি, আমি প্রেশার দেখতে পারি। আমার ব্লাড সুগার আছে কিনা, ব্লাড সুগার করে নিলাম। আমার নেফ্রাইটিস, কিডনির সমস্যা আছে নাকি, যে ভদ্রলোক বলো যে আমার আইজিএ নেফ্রোপ্যাথি, প্রোটিন লিক করতেছে কিনা, ইউরিন টেস্ট করলাম। আমার পলিসিস্টিক কিডনি ডিজিজ আছে কিনা, একটা আলট্রাসোনোগ্রাম করলেই তো আপনি সিস্টটা আছে কিনা বুঝতে পারি। পাথর আছে কিনা, একটা প্লেন এক্সরে করতে পারলাম। তা এই যে সিম্পল কয়েকটা কোশ্চেন ডিপেন্ড করে আমার মাইন্ডসেট, অর্থাৎ আমি সচেতন কিনা, আমি আমার কিডনি রোগটাতে জানতে চাই কিনা। এইটা করতে বাংলাদেশের যে কোনো প্রেক্ষাপটে 2 থেকে 3 হাজার টাকা, এটা কিছুই না। এটা করে আপনি যদি জানতে পারেন, তাইলে তো আপনি বুঝতে পারবেন যে আমি অ্যাকশন কোন দিকে যাবে। এবং মাঝে মাঝে হলো আমরা বলি যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে 6 মাস পরে করেন, আর যাদের ফ্যামিলি হিস্ট্রি না 1 বছরে একবার করতে, মানে একটু ফ্রিকোয়েন্টলি করতে হবে যাদের হিস্ট্রি পজিটিভ আছে। আমরা বলি না যে এত পয়সা খরচ করেন। এখানে স্যার আরেকটা বিষয় আছে যে অনেকেই প্রশ্নটা করেন, আমরা সবসময় ক্রিয়েটিন নিয়ে কথা বলি কিডনির ক্ষেত্রে, বাট ইউরিক অ্যাসিড একটা বড় টার্ম আছে, যে এই ইউরিক অ্যাসিড অংশ অনেকের বেশি থাকে, বা অনেক সময় জয়েন্ট পেইন বা গাউটের প্রবলেম থাকে, তাদের ক্ষেত্রে কি স্যার কিডনি সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি থাকে কিনা? দুইটা প্রশ্ন এখানে, একটা ক্রিয়েটিন আর ইউরিক অ্যাসিড। ক্রিয়েটিনটা হলো কিডনি ফাংশন টেস্ট, অর্থাৎ আপনার কিডনিটা সঠিক কাজ করতে গেছে সেটা। এইটা অনেক সময় যেটা কনফিউজ হয়, 2টা ইউনিট থাকে, একটা হলো মাইক্রোমোল, সেটা 105, 4, 6, আর মিলিগ্রাম হলো 1.2, 1.4 মিলিগ্রাম, আকাশ পাতাল ডিফারেন্স। অনেক সময় কনফিউজ, স্যার আমার তো এই ছিল এইগুলো। কাজে 2টা ইউনিট, এসআই ইউনিট, কনভেনশনাল, এটা একটা জনগণের জানতে হবে যে 2টা ইউনিট দেখলেই ভয় পাওয়ার কিছু নাই। রেফারেন্স ভ্যালুটা দেখেন। 2 হলো ইউরিক অ্যাসিড। হ্যাঁ, ইউরিক অ্যাসিড হলো প্রোটিন মেটাবলিজমের সাথে জড়িত, যে আপনি যদি প্রোটিন বেশি খান ইউরিক অ্যাসিড মেটাবলিজম বেশি হয়, হ্যাঁ, সেই জন্য ইউরিক অ্যাসিড বেশি হয়। এখন ইউরিক অ্যাসিড যেটা হয় সেটা আমাদের কিডনিতে বের হয়ে যায়, কিডনি যদি ভালো থাকে। আর কিডনি যদি ড্যামেজ থাকে তখন ইউরিক অ্যাসিডটা বাড়তে থাকে, এটা একটা। 2 হলো গাউটি আর্থ্রাইটিস, যে গাউট যাদের, তাদের কিন্তু ইউরিক অ্যাসিড জন্মগতভাবে প্রাইমারি, সেকেন্ডারি, মানে জন্মগতভাবে তার ইউরিক অ্যাসিড বেশি থাকে, সেটা আরেকটা প্রবলেম। এখন ইউরিক অ্যাসিড বেশি থাকলে, যেটা আপনি আলোচনা বলতেছিলেন যে কিডনি ড্যামেজ, হ্যাঁ, কিডনি ড্যামেজ হতে পারে, কারণ কিডনি তো একটা ছাঁকনি, এই ছাঁকনি দিয়ে ফিল্টার হলো, তারপরে এই টিউবুলের ভিতরে ওই জিনিসগুলি ভালো যদি অ্যাবজর্ব হয়, সেই টিউবুলগুলি ড্যামেজ করে দেয়, এইটা একটা। অনেক সময় এই ইউরিক অ্যাসিড কাস্ট নেফ্রোপ্যাথি, মানে টিউবুলগুলি ব্লক করে দেয়, মানে রাস্তাটা ব্লক করে দেয়। তো কাজেই ইউরিক অ্যাসিড যদি বেশি থাকে, তাহলে আমাদের দেখে সেটার প্রথমে ডায়েটে কন্ট্রোল করে, তারপর ওষুধ দিয়ে কন্ট্রোল করতে হবে। স্যার এখানে আমরা সবসময় মানে অনেকক্ষণ ধরে ডায়াবেটিস বা এই বিষয়গুলো নিয়ে কথা বললাম, আর অনেকে যাদের হাইপার টেনশন থাকে, তাদের ক্ষেত্রে আমাদের কিডনি ভালো রাখার জন্য কি করা উচিত? একই জিনিস, যে উচ্চ রক্তচাপ যাদের আছে 2 রকমের হয়, আর্লি স্টেজের বেশি রক্তপাত, আবার বয়স্ক জনিত রক্তচাপ, সেটা 2 রকমের। যদি আর্লি স্টেজে রক্তচাপ পাওয়া যায়, তাহলে বুঝতে হবে যে তার একটা কোনো কারণ আছে, ইউজুয়ালি সেকেন্ডারি কজ, রেনাল কজ বা যে কোনো, সেটা ডিটেক্ট করতে পারি কিনা সেইভাবে। আর যেটাই থাকুক, আর আর্লি স্টেজে থাকুক যেটা, কিন্তু ব্লাড প্রেশার থাকলে তার কন্ট্রোল করতে হবে। কি আমরা শুধু আমাদের দেশে না, আমাদের দেশের লোকরা তো জানি না আমরা 50-60 ভাগ লোক যে তার ব্লাড প্রেশার আছে। জানলেও আমরা 50 to 60%, শুধু এই দেশে না, ইউএসএর রিপোর্টেও দেখা যাচ্ছে
1 বছর তারা কন্ট্রোল ওষুধ ঠিক মতো খায়, তারপরে খায় না। এই যে জিনিসটা খেলে এখন অনেকের প্রশ্ন, স্যার আপনারা যেই দামি দামি ওষুধ লেখেন যে এইটাতে আমি ভাতই পাই না, এটা করতে খাবো, সেই ক্ষেত্রে আমার সাজেশন হলো আমরা ওই লোককে যেই ওষুধ দিব, যেই ওষুধটা আমাদের সাথে বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল ভেরি রিচ এবং অনেক অল্প দামের ওষুধ অনেক পাওয়া যায়। আমার এতটুকু দরকার নেই, আমার যেই ওষুধটা 24 ঘন্টা তার কন্ট্রোল রাখে, একটা তার কন্ট্রোল সারা জীবন খেতে হবে। প্রেশারের ওষুধ সারা জীবন খেতে হবে, এটা বুঝতে হবে। ওই আপস ডাউনস করে স্যার তখন খাই না, নেভার। ইফ ইউ স্টার্ট ইট you have to continue, except rare cases 1% 2% এটা হয়। কিন্তু তাহলে আমরা ওই রকম ওষুধ চুজ করি যেটা তার সহনশীল, তার ব্যয়বহুল, তার যে জীবনযাত্রার মান যেটা সেই অনুযায়ী সেটা খাবে, কন্ট্রোল রাখতে হবে। কিন্তু আমরা কন্ট্রোল রাখি না। আর ব্লাড প্রেশার থাকলে তো কোনো উপসর্গ ইনিশিয়াল থাকে না। উপসর্গগুলি হয় কখন? 15 থেকে 20 বছর। চোখে এফেক্ট করে, হার্ট বড় হয়ে যায়, কিডনি ড্যামেজ হয়, আর্টারিগুলি শুরু হয়ে যায়, হ্যাঁ, তখন সে শ্বাসকষ্ট শুরু হয়, হার্ট ফেলিউর, তখন তারা বুঝে। তো কাজে তাদের তো কোনো উপসর্গ নাই। তো কাজেই যেটা করতে হবে, যদি আপনি জানেন ব্লাড প্রেশার আছে, রেগুলার ওষুধ খেয়ে যান, যেটা আপনি পারবেন সেটাই বলেন ডাক্তাররে। এবং এখনকার ডাক্তাররা কিন্তু এরকম না যে আপনি এই ওষুধটাই খেতে হবে, এর বলে না। আমরা তো বলি না, আমি বলি আপনি যেরকম চাবেন সেরকম দিয়ে দেব। সেটাই। আমরা যেহেতু শেষ পর্যায়ে আছি, অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে কথা বলেছি। অনেক সময় একটা খুব কমন প্রশ্ন, সেটা দিয়ে শেষ করতে চাচ্ছি, যে কোমরের দিকের ব্যথা হলে আমরা ভাবি যেটা মনে হয় কিডনির কোনো সমস্যা কিনা। তো এই ক্ষেত্রে আসলে আমাদের আইডেন্টিফাইং পয়েন্টটা কোনটা হওয়া উচিত ছিল, যে আসলে এটা না কিডনির সমস্যা কিনা? কোমরের ব্যথার জন্য, কিডনির জন্য কোমরে সিভিয়ার তীব্র পেইন কখনই হয় না। কিডনির জন্য ব্যথা ডাল পেইন হয় যদি কিডনিটার ইনফেকশন হয়, একটা ডাল পেইন হয়। আর কিডনির জন্য ব্যথা কখন হয় সেটাও বলে দিই। কিডনির জন্য যদি কিডনিতে পাথরে, সেই পাথরটা যদি মূত্রনালী অর্থাৎ রাস্তা, এই রাস্তা যদি ব্লক করে ফেলে, তখন ওই পেশাবটা যেতে পারে, তীব্র ব্যথা হয়। সেটা রেনাল কলিং। 1 ঘন্টা 2 ঘন্টা ব্যথা করবে, ছটফট করবে, ঘেমে যাবে। আর প্রাইভেট পার্ট মানে পার্সোনাল পার্টের দিকে রেডিয়েশন হবে। রাত্রে হঠাৎ ব্যথা উঠলো, হ্যাঁ, তারপরে 2 দিন 3 দিন নাই আবার ব্যথা। এই হিস্ট্রি দেখলেই, ক্লাসিক্যাল হিস্ট্রি দেখলে আমরা বুঝতে পারি যে ওই পাথর আছে। সেই পাথরটা তখন আমার ডিটেক্ট করতে হবে যে ওই পাথরটা কোথায় আছে, কত বড় আছে, এবং সেটা ওই রাস্তা দিয়ে বের হবে কিনা, না হলে। তাছাড়া কিডনির জন্য ডাল ইউজুয়ালি ব্যথা যেটা হয়, কোমরের ব্যথা সেটা হলো মাসকুলার পেইন, মাসকুলোস্কেলেটাল পেইন থাকে। তা আমরা একদমই শেষ পর্যায়ে আছি, শেষ পরামর্শ হিসেবে একটু জানতে চাচ্ছি যে কিডনি রোগে আক্রান্ত হতে চাই না, সেটার জন্য আমরা আসলে যেটা বললাম, প্রিভেনশন গোল্ডেন টিপস, কন্ট্রোল ইওর ব্লাড যদি থাকে, কন্ট্রোল ইওর ব্লাড প্রেশার, কন্ট্রোল ইওর ডায়াবেটিস, যদি নেফ্রাইটিস থাকে, ইনফেকশন, পেশাব ইনফেকশন থাকে, কন্ট্রোল করেন, কায়িক পরিশ্রম করেন, ফ্রেশ ফুড, পানি খান, 2 থেকে 3 লিটার পানি খান, কায়িক পরিশ্রম করেন, এবং সর্বোপরি ধর্মীয় অনুশাসনগুলি মেনে চলেন, এবং ওভার দ্য কাউন্টার অ্যান্টিবায়োটিক খাবেন না, বেদনানাশক ওষুধ খাবেন না। এই কয়টা পয়েন্ট যদি থাকেন, আর এই পয়েন্টটা যদি আপনার ভিতরে থাকে, তাহলে ইনশাল্লাহ আপনি কিডনি রোগের জন্য ভুগবেন না, এটুকু আমি গ্যারান্টি দিতে পারি। অনেক অনেক ধন্যবাদ স্যার আমাদের সাথে আজকে স্টুডিওতে জয়েন করার জন্য। আপনার মূল্যবান বাংলা ভিশন কর্তৃপক্ষ, দর্শক যারা আমাদের সাথে জয়েন করলেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ। ওকে, সুপ্রিয় দর্শক, মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানতে আজকে আমরা অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছি। এখানে লাস্টের একটা বিষয় আমরা সবসময় যোগ করতে চাই, স্যারের সাথে আমি আরেকটু যোগ করতে চাচ্ছি। স্যার, খাবারের বিষয়টিতে যদি শেষ কোনো পরামর্শ থাকে আপনার। স্যার, হ্যাঁ, খাবারের বিষয় তো খাবার ডেফিনেটলি সবসময় আমরা বলি ব্যালেন্স ডায়েট, সুষম ডায়েট তো খেতেই হবে। এর ভিতরে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, মিনারেলস, পানি সব যেটা আছে। কিডনি যদি ড্যামেজ থাকে, অর্থাৎ ক্রিয়েটিনিন যদি বেশি থাকে, সেই ক্ষেত্রে আমরা একটু প্রোটিন রেস্ট্রিকশন করি, যে প্রোটিন রেস্ট্রিকশন করে দিই। তারপরে ইউরিক অ্যাসিড বেশি থাকলেও আমরা প্রোটিন জাতীয় খাবার কম খেতে বলি। অনেকে প্রোটিন একেবারে বাদ দিয়ে দেয়, সেটাও কি ঠিক? প্রোটিন আপনার প্রত্যেকটা সেল, এই যে সেলের ভিতরে প্রত্যেকটা সেল কিন্তু প্রোটিন দেয় 80%। কাজে আপনি যদি 6 মাস উইদাউট প্রোটিন থাকেন, তাহলে আপনি দুর্বল হয়ে যাবেন। এটা কিন্তু একটু আপনার যতটুক দরকার ততটুক খেতে হবে, বেশি খেতে পারবেন না। দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এই জন্য রেস্ট্রিকশন, নট উইথড্র, দ্যাট ইজ ইম্পর্টেন্ট।
ওকে, অনেক ধন্যবাদ স্যার। সুপ্রিয় দর্শক, মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটিতে আজকে আমরা কথা বলছিলাম কিডনির নানা সমস্যা নিয়ে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি উঠে এসেছে আমাদের দেশের প্রেক্ষাপটে, যেহেতু ডায়াবেটিস এবং ব্লাড প্রেশার বা হাইপারটেনশনের সমস্যাটা অনেক বেশি থাকে, যত বেশি সময় ধরে কন্ট্রোল করে রাখা সম্ভব তত বেশি দিন পর্যন্ত আসলে কিডনিটাকে ভালো রাখা সম্ভব। সেই সাথে খাবার দাবারের বিষয়টিতে স্যার কথা বলেছেন, এবং সেই সাথে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন এই সিজনটিতে আরও অনেক সময় বেশি হয়, কারণ গরমের কারণে পানি কম খাওয়া হয় বা ইনফেকশনের চান্সেসটা বেশি থাকে। তো সেই বিষয়গুলোতে আশা করি যারা আমাদের সাথে আজকে ছিলেন অনেক কিছু জানতে পেরে উপকৃত হয়েছেন। আবারও দেখা হবে আগামী পর্বে, ততদিন পর্যন্ত অপেক্ষায় থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন।